হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে পাদদেশে। এখান থেকে আমরা যাত্রা করব মূলত চন্দ্রনাথ পাহাড়ে। দেখুন এখানে অনেক পর্যটকরা আসছে এই পাহাড় পরিদর্শন এবং মন্দির পরিদর্শনে। তো আমরা যাই হোক 5 জন আসছিলাম একসাথে। এখান থেকে আমরা 5 জন রওনা করব। আমাদের সাথে আছেন বাগেরহাটের সজল দাদা এবং লক্ষ্মীপুরের মাহমুদ ভাই, সিলেটের সঞ্জয় কান্তি দাদা এবং কুষ্টিয়ার তানভীর। তো সর্বশেষ আর আমি সাতক্ষীরার মোহাম্মদ আলামিন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পাহাড়টিকে, ওটাই চন্দ্রনাথ পাহাড় যেটা জুম করে দেখলেন, ওখানেই আমরা মূলত যাব চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দিরে। আর ঢোকার শুরুতে আপনারা দেখতে পাবেন মৃত্যুঞ্জয় মিত্র ভাস্কর্য। আর এ পর্যায়ে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটাও আরেকটি মন্দিরের গেট। আর যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আমরা ওইখানে মূলত যাব, ওটা হলো বিরূপাক্ষ মন্দির, যেটা চন্দ্রনাথ পাহাড়ের এক অংশে অবস্থিত আরেকটি মন্দির যেটা হলো বিরূপাক্ষ মন্দির নামে পরিচিত, সেখানেও যাব। তো এ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ঝর্ণাধারা। এই ঝর্ণাধারা মূলত বর্ষাকালে আপনার পানির প্রবাহটা অনেক অনেক ভালো থাকে, তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো আবার বর্ষাকালে এখানে আসাও বিপজ্জনক, মানে বিশেষ করে এই পাহাড় বেয়ে ওঠা ঢালু পথ, পিচ্ছিল পথ। আর একটা বিষয় হলো, যদিও সীতাকুণ্ড ও ঝর্ণার জন্য বিখ্যাত, তো যাই হোক আমরা ঝর্ণায় দেখছি। আর এ পর্যায়ে পাহাড় দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের পাশ দিয়ে যে সরু গলিপথ, মানে পিচ্ছিল পথ, তবে যদিও এই জন্য বর্ষাকালে আপনারা ভ্রমণ থেকে বিরত থাকাই ভালো হবে, সেটা বিপজ্জনক। এই জন্য আমরা শীতের মৌসুমে, অনেকটা শীতের মৌসুমে চলে আসলাম। এবং দেখতে পাচ্ছেন যে এই পাহাড় অনেক উঁচু পাহাড় এবং তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা অনেকটা বিপজ্জনক, বিশেষ করে আমরা যেহেতু পাহাড় থেকে অনেকটা উপরে চলে এসেছি, মানে নিচ থেকে পাহাড়ের পাদদেশ থেকে অনেকটা উপরে চলে আসলাম। এই কারণে এখানে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ দেখে শুনে ভালো করে যেতে হবে। যে আমরা এখানে সঞ্জয় কান্তিনাথ দাদা আমাদেরকে দেখাচ্ছিল যে এই জায়গাটা অনেকটা ভঙ্গুর এবং এখানে দ্রুত চলে যাওয়ার জন্য এখান থেকে, এবং এটা খুবই এটা বলা যায় বিপজ্জনক জায়গা, যেটা আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে পারবো ক্যামেরায়। দেখুন কতটা বিপজ্জনক জায়গাটা দেখতে পাচ্ছেন। যাই হোক আমরা এইখানে যে কথাটি বারবার বলছি, যে কোনো মুহূর্তে এখানে পাহাড়টি ধসে পড়তে পারে, বিশেষ করে বর্ষাকালে এটা এখানে ভ্রমণ না করাটাই বেটার, বিশেষ করে শীতের মৌসুমে। তো এই জায়গাটা সম্পর্কে একটু বলি, এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান তাদের কাছে। এবং এটা বিশেষ করে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত একটা এখানে তাদের একটা মিলন মেলা বা তাদের একটা প্রার্থনার সময়। এই সময় পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশে প্রচুর হিন্দু অবলম্বী, যারা ধর্ম অবলম্বী, তারা এখানে এসে প্রার্থনা করে থাকেন। তো এখানে এমন কোনো আচরণ করা যাবে না যাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, দেখছেন পাহাড়ের রাস্তাগুলো কতটা খারাপ হবে এবং কতটা ভঙ্গুর। এখানে যে সকল শ্রমিক বা যারা কাজ করছিল, আসলে তারা অনেক দুঃসাধ্য একটি কাজ করেছে, যে অনেকটা চলাচলের পথটাকে অনেকটা ভালো করছে বিভিন্নভাবে। তো যদিও সেটা এখন ভঙ্গুর পর্যায়ে আছে। আর একটা বিষয় হলো যে যখন ক্যামেরা নিচ থেকে উপরের দিকে ধরা হচ্ছিল, তাহলে আসলে অ্যাকচুয়ালি এর কতটা খারাপ বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের দিকে ধরলে তখন বোঝা যায় যে এটা কতটুকু মানে খাড়া আছে বা কতটা বিপজ্জনক হতে পারে। যাই হোক, পাহাড়ের বিভিন্ন জায়গায় এমন টং দোকান আপনারা দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো তারা ন্যায্য মূল্যটাই রাখে। আর এমন প্রচুর বানর দেখতে পাবেন যা দর্শনার্থী বা পর্যটকরা তাদেরকে খাদ্য দিয়ে থাকেন। তো দেখুন পাহাড়ি রাস্তাগুলোর অবস্থা কেমন। এখানে চলাচল আসলে অনেকটা অনুপযোগী বলা যায়। কষ্ট করেই যারা উঠেন তারা আসলে অনেক কষ্ট করেই উঠেন। তাহলে একবার ভাবুন, যারা পাহাড়ে বসবাস করেন সেই সকল পাহাড়ি মানুষগুলো কতটা জীবনে তাদের সংগ্রাম করতে হয়, একটু চিন্তা করুন। আর দেখতে পাচ্ছেন যে উপর থেকে যখন নিচে ক্যামেরাটা মূলত ধরা হচ্ছে, তখন কতটা উপরে চলে আসছে বা কতটা খাড়া এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখুন,
যাই হোক, আমরা একটা জায়গায় চলে আসলাম যেখান থেকে অনেক ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে যেন মেঘ, আসলে উপরে উঠলে সাজেকে যেমন মনে হয় যেন মেঘ ভেসে বেড়ায়, এখানে অনেকটা অমন মনে হচ্ছে কিছুটা। আসলে নাপ নদী থেকে কক্সবাজার নাপ নদী, ওখান থেকে শুরু করে টেকনাফের যে নাপ নদী সেখান থেকে শুরু করে এই সীতাকুণ্ড পর্যন্ত একটানা 70 কিলোমিটার বিস্তৃত এই পাহাড়। তার মধ্যে সর্বোচ্চ চূড়াই হলো এই চন্দ্রনাথ পাহাড়টি, যেখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। দেখুন রাস্তাগুলো কতটা মানে পিচ্ছিল জাতীয় হবে যদি বর্ষার সময় আসা হয়। যাই হোক, এই পর্যন্ত আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের একাংশ যেখানে বিরূপাক্ষ মন্দির অবস্থিত, সেই বিরূপাক্ষ মন্দিরে আমরা পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, এবং এখানে প্রচুর দর্শনার্থী আছে। আপনাদের যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে পাহাড়ের শ্রেণী, এখানে অনেক ছোট বড় অসংখ্য পাহাড় আছে যেটা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই ফাঁকে এই যে ইতিহাসটুকু যতটুকু জানি এই মন্দিরে সেটা বলছি যে একবার নেপালের যে রাজা ছিল সে স্বপ্নে আদিষ্ট হয়েছিল 5টা মন্দির 5টা জায়গায় সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে স্থাপিত করতে হবে। তো তো সেক্ষেত্রে উনি নেপালে একটি, ভারতের কাশীতে একটি, পাকিস্তানে একটি এবং বাংলাদেশে 2টি, বাংলাদেশের মহেশখালীতে একটি এবং এই চন্দ্রনাথ পাহাড়ে একটি তিনি স্থাপন করেন। এবং সেখান থেকে যারা বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী তারা এখানে প্রার্থনার জন্য আসেন। দেখতে পাচ্ছেন বিরূপাক্ষ মন্দির, আর যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওখানেই সেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত। ওই চন্দ্রনাথ, ওই পাহাড়ে এখন আমরা উঠব চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য। যাই হোক, আমরা আবারও যাত্রা শুরু করলাম এবং দেখতে পাচ্ছেন যে আমরা যে পথটাতে যাচ্ছি সেই পথটা কতটা বিপজ্জনক। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানে বৈদ্যুতিক লাইন নিচ থেকে নিয়ে আসছে এবং মোবাইলের নেটওয়ার্কও এখানে ভালোভাবে পাওয়া যাচ্ছে। সব কিছু মিলে খুব দুর্দান্তভাবে এটা পরিচালনা করে যারা, তাদেরকে বলতে হয় যে তারা অনেক কষ্টসাধ্য কাজ করছে। এবং দেখুন আমরা কতটা বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছি। যদি আপনাদেরকে উপর থেকে নিচে দেখাই, দেখতে পাচ্ছেন কতটা। যাই হোক, এখানে আমরা অনেক কি বলা যায় চন্দ্রনাথ মন্দিরের আঙিনায় চলে আসছি এবং যেটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা সেটাই কিন্তু বিরূপাক্ষ মন্দির। ওইখান থেকে আমরা এখানে আসলাম, বিরূপাক্ষ মন্দির থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে, ওখানে ছিলাম আমরা, ওইখান থেকে এখানে চলে আসলাম। আর এখন আমরা এই মুহূর্তে আছি চন্দ্রনাথ মন্দিরের আঙ্গিনায়। যে আপনারা যে মন্দিরটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা হলো চন্দ্রনাথ, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এখানে যারা প্রার্থনার জন্য আসছেন তারা অলরেডি প্রার্থনায় বসে গেছেন। আর আপনাদের যদি এই মুহূর্তে দেখাই তাহলে এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ, যে ছোট 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 বড় অনেক পাহাড় মিলে মিশে একাকার এবং সেখানে সবুজ শ্যামল প্রকৃতি দেখলেই মনটা ভরে যায়। দেখুন প্রচুর মানুষের সমাগম, প্লাস দেখুন শ্রী শ্রী চন্দ্রনাথ সেই মন্দির। এখন আমাদের নামার পালা, আমরা এখন নেমে যাব, এখান থেকে নিচে চলে যাব। যে জায়গাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো যারা বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম, মানে পাহাড় বেয়ে কষ্ট হয় তাদের জন্য এখানে সিএনজি বা অটো যেটা বলেন না কেন তার মাধ্যমে এই পর্যন্ত ওঠা যায়, নিচ থেকে এই পর্যন্ত ওঠা যায়। এখান থেকে অল্প একটু উপরে উঠলে চন্দ্রনাথ মন্দির। যারা আসেন মানে কম কষ্ট করে বা হেঁটে উঠতে চান না তারা, বা বাচ্চা নিয়ে, বৃদ্ধ মানুষ নিয়ে, তারা তার মাধ্যমে আসতে পারবেন। আর আমরা যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন আমরা নিচে নেমে যাচ্ছি। আর অনেক ঢালু পথ, খাড়া পথ, এবং দেখতেই পাচ্ছেন এখান থেকে বিভিন্ন পাহাড় টাহাড় কেটে সুন্দর করে তৈরি করা হয়েছে, যদি অনেকটা ভঙ্গুর অবস্থায় হয়তো বা সংস্কারের প্রয়োজন। দেখুন কতটা খারাপভাবে আছে রাস্তাগুলো, এবং রাস্তায় পাশে প্রচুর বানর দেখতে পাবেন যারা আপনাদেরকে কোনো রকম ডিস্টার্ব করবে না। আর এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগছিল
দুই পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে। অনেক সুন্দর লাগছিল এই জায়গাটা। এই জায়গার ভিউটা আসলে ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছিল যাওয়ার সময়। যাই হোক, আর লাল নীল সবুজ পানি মনে করেন না, এটা হলো পাহাড়ের ঐতিহ্যবাহী এই যে বাঁশের গ্লাস, তাতে করে আমরা লেবুর শরবত খাচ্ছিলাম, বিশ্রাম নেওয়ার ফাঁকে লেবুর শরবত খাচ্ছিলাম। তো যাই হোক, আমরা নিচে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একটি পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ, এবং এখান থেকে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমরা ছিলাম, বিরূপাক্ষ মন্দির যেটা, যেখানে উঠছিলাম। যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট